গুলটে মামা। পাঁচু, তোরা কি একটা ব্যাপার লক্ষ্য করেছিস? কি ব্যাপার গো গুলটে মামা? আমি কত কিছু জানি, তাই না? মানে হ্যাঁ হ্যাঁ তো গুলটে মামা, তুমি ছবি তুলতে পারো? এই কে রে পাঁচু? হ্যাঁ, ওরে ছবি তোলা আমার রক্তে রে, রক্তে। ওটাও পারো? ওরে গলতপুরের চ্যাংদোলা বলদ ঘতন, তোরা কি জানিস আমি প্রথম চাঁদের ছবি তুলেছিলাম। তুমি চাঁদে গিয়েছিলে গুলটে মামা? হ্যাঁ, কে রে পাঁচু? ঘটনাটা দেখছি দিন দিন গলতপুরের ঝানু বলদ হয়ে উঠছে। চাঁদের ছবি তুলতে কি আর চাঁদে যেতে হয় নাকি? তবে ওরে গলতপুরের হোঁতকা বলদের দল। আমি তো ছেলেবেলায় পিসেমশাইদের জমিদার বাড়িতে থাকতুম। পিসেমশাইয়ের বাবা জমিদার ভুবনচরণের একটা খাঁটি বিলেতি স্যাটামেটিক ক্যামেরা ছিল, বুঝেছিস? ওটা নিয়ে আমি একদিন জমিদার বাড়ির ছাদে গিয়ে উঠলাম। সেদিন ছিল পূর্ণিমা, ইয়া বড় চাঁদটা মাথার উপরে ভাসছে। ব্যাস, ক্যামেরাটা চাঁদের দিকে তাক করে নিলাম, গোটা পচের ছবি পটাপট তুলে ফেললাম। গুলটে মামা কি জয়! সেই চাঁদের ছবি কি যেন একটা পেপারে ছাপা হতেই চারিদিকে একেবারে শোরগোল পড়ে গেল। কেন কেন কেন? প্রফেশনাল ছবি তো, ভেরি ডিপ করে তুলেছিলাম। ছবিতে দেখা গেল চাঁদে একটা নেড়ি কুকুর ঘুরছে। হ্যাঁ রে, পরে পুলিশ খোঁজ নিয়ে জানতে পারলো কোন এক দেশ যেন টুক করে চাঁদে একটা কুকুর ছেড়ে দিয়েছে। ব্যাস, ধরা পড়ে গেল। ও, তা তুমি তাহলে চাঁদের ছবির জন্য বিখ্যাত হয়ে গেলে? আরে দূর, না না, চাঁদের ছবি তো যেখান সেখান থেকেই তোলা যায়, ভেরি ইজিক্যালি সোজা। আমি বিখ্যাত ছিলাম হিংস্র বন্য জন্তুদের ছবি তোলার জন্য। পিসেমশাইয়ের একটা ইয়াব বড় ডবল শিংওয়ালা রাম ছাগল ছিল। একদিন কি মনে হলো দিলো মোটার ছবি তুলে, ব্যাস, তারপর থেকে নেশা হয়ে গেল, বুঝলি? বেরিয়ে পড়লাম ওই স্যাটামেটিক ক্যামেরাটা নিয়ে। কোথায় গেলে? তাহারা মরুভূমিতে। উটের ছবি তুলতে? না রে ক্যালটাবুলাস বলদ ঘতন, উটের ছবি তো সবাই তুলবে। তাহলে উট পাখি। মরুভূমিতে উট পাখি? হ্যাঁ রে, রাতের বেলায় ওই ক্যালাস উটগুলো যখন ডানা বার করে একটু হাওয়া খেতে আকাশে উঠতো, তখনই আমি সেগুলোর ছবি তুলতুম। উট আকাশে ওড়ে নাকি? তা না হলে কি উট পাখি হয়? বালি গরম না? রে পাঁচু, এতক্ষণ কি হাঁটা যায়? উফ, তাই ওই উটগুলো মাঝে মাঝে উড়ে যায়। আমি তো প্রথম উট পাখির ছবি তুলেছিলাম রে। জয় গুলটে মামাকে জয়! আমাদের খুব গরম লাগছে, আর পারছি না। তার থেকে বরং নরদার দোকানে যাই, চলো চা খেয়ে মাথাটা একটু শান্ত করি। এতেই তোদের এই অবস্থা? ঠিক আছে, চল তাহলে। তা বলছে বাবু, আপনি জল জ্যান্ত মানুষজন ছেড়ে গরু ছাগলের ফটক তুলতে গেলেন কেন শুনি? হোয়াট গরু ছাগল? নড়া এসব কি বলছে পাঁচু? গুলটে মামা বন্য জন্তুদের ছবি তুলতো নরদা। জংলা জন্তু, বুঝেছিস? জংলা জন্তু। তা ছবি তোলা বন্ধ করে দিলেন কেন? ক্যামেরায় বুঝি জল ঢুকে গেছে? আচ্ছা, তোদের এই গলতপুরে কি কোনো ভালো ডিপ জঙ্গল আছে? আমাদের এই গলতপুরে কিন্তু ছেড়াদের ছবি তোলার নখের অভাব আছে গুলটি বাবু। সেবরে ওই হরিচরণ বাবু মরে গেলেন, ছবির অভাবে তেনার নাটিখানা সামনে রেখে ছেড়াদ্দ করতে হলো। আমাকে অত ইজি ছবি ম্যান ভাবিস না নড়া। তবে আমি বলি কি, আপনি আবার ফটক তোলা শুরু করে দেন গুলটি বাবু, 2 পয়সা রোজগারও হবে, আমার চায়ের ধার দেনাগুলো মিটিয়ে দিতে পারবেন। সেটাই ভাবছি। কি ভাবছো তুমি? ভাবছি একবার আমাদের তেলাকুচোর জঙ্গলে ঢুকবো, বুঝেছিস? সেখানে কার ছবি তুলবে তুমি? বনমুরগি ছাড়া সেখানে আর কোনো বন্য জন্তু পাবে না তুমি। পাখি তো পাবো, পাখি, বন্য পাখি। হ্যাঁ, বনটিয়া, বনপায়রা। শকুন? না, পেঙ্গুইন। জয় গুরু। পেঙ্গুইন? আমাদের তেলাকচুর জঙ্গলে? সে তো বরফের দেশে থাকে। কে বলেছে তোদের ওই পেনেঙ্গুইন পাখি বরফের দেশেই থাকে? ফেদারল্যান্ড দেশের জাতীয় পাখি কি ছিল জানিস? এই পেনেঙ্গুইন। ওখানকার লোকজনেরা বাড়িতে বাড়িতে পেনেঙ্গুইন পুষতো। খাঁচায়?
না ফ্রিজে। জয় গুরু। আরে বিয়ের বয়স চলি গেলি আর তো ফিরেই আসে না। খ্যাপা তোর বিয়ে করা হলো না, তোর বিয়ে করা হলো না। ঠিক বয়সে বিয়ে না করলি পরে মাথা খারাপ হয়ে যায় বলে শুনেছিলুম। এখন নিজের চম্মচককে দেখতে পাচ্ছি। নোরা, আবার বিয়ের খোঁজা দিচ্ছিস? সবকিছুর মধ্যে বিয়ে টানার অভ্যেসটা তোর বন্ধ কর বলে দিলুম। তোকে আর এখানে থাকা যাবে না, চলে আয়। যা কেস ঘুরে গেল। দূর। মেনি বেড়ালে ছবি তুলতে পারে না, সে তুলবে জন্তু জানোয়ারের ছবি। বাসি রুটি দিয়ে চা খেয়ে বলে ব্রেকফাস্ট করেছে, হরি বল। নড়াটার ফেসের উপর যতক্ষণ না একটা স্ট্রং জবাব দেওয়া হচ্ছে ততক্ষণ আমার শান্তি হচ্ছে না। এত বড় সাহস, আমাকে বলে কিনা ছেড়াদ্দর ছবি তুলতে। নোরা তার ফেসের উপর একটা ছবি তুলে দাও তো গুলটে মামা, মুখটা যেন ব্যাঙের মতো ওঠে। তাই দিতে হবে দেখছি। তোমার পিসে মশাইয়ের বাবার ওই স্যাটামেটিক ক্যামেরাটা এখনো আছে গুলটে মামা? পিসিমা টেরাংকে যত্ন করে রেখে দিয়েছে রে। সিরিটি। কি বিপদে পড়লাম এবার, আমি যাই কোথায়, মানে কথা কি বিপদ। কি গোবিন্দ বাবু, আপনার কি হয়েছে? এখানেও বিপদ, মানে কথা আমার সামনে বিপদ, আমার পেছনে বিপদ। কোথায়? পেছনে তো বিপদের কোনো লক্ষণ দেখছি না। হতচ্ছাড়া, মানে কথা আমার বিপদ নিয়ে মস্করা। আপনার বিপদটা কি হয়েছে বলবেন তো? পাড়ার ছেলেদের বিপদে সামনে পেছনে পাশে সব জায়গায় দাঁড়ানো কর্তব্য। মানে কথা তাই বুঝি? তাহলে বলি শোন, আমার মেয়ে পটেশ্বরী খেপেছে, মানে কথা সব কিছু ভেঙে চুরে দিচ্ছে। কেন ব্রেক ডান্সিং করতে পারছে না বুঝি? আরে না, বলছে মানে কথা বিয়ে করবে। এটা তো অনেক আগেই করা উচিত ছিল, এতদিনে মনে হলো কেন? আরে মানে কথা চেষ্টা কি করছি না নাকি? উপযুক্ত ছেলে পাচ্ছি কোথায়? পাত্ররা সামনাসামনি ওকে দেখলেই মানে কথা কেমন যেন হয়ে যাচ্ছে। দুজন তো অজ্ঞান হয়ে গেছিল। সামনাসামনি দেখাবেন না? তাহলে পাত্ররা মেয়ে দেখবে কেমন করে? মানে কথা পছন্দ করতে হবে তো। প্রফেশনাল ছবিগ্রাফার দিয়ে ছবি তোলান, বুঝেছেন? ক্যামেরার কাজ সাজিতে দেখবেন পটেশ্বরীর বদন কেমন চেঞ্জিং হয়ে একেবারে ফুলেশ্বরী হয়ে যাবে। মানে কথা সে ছবি কে তুলে দেবে? কেন আমি? মানে কথা তুই ছবিও তুলতে পারিস? এই লাও নে পাচু, এবার তোরা বল, আমি আর কিছু বলবো না। হ্যাঁ চলো, মানে গোবিন্দ বাবু, গুলটে মামা ক্যাক্সিয়াল থেকে চাঁদ, বিয়ে বাড়ি থেকে ছেড়াদ্দ, একেবারে প্রফেশনাল ছবি তোলে। ও বাবা, তাই বুঝি? মানে কথা ঠিক আছে, আমার এখন যা বিপদ তাতে রাজি হয়ে যাওয়া ছাড়া তো গতি নেই। তবে দেখো বাবা, পটেশ্বরীর ছবির বদলে আবার গরু ছাগলের ছবি তুলে দিও না, মানে কথা, তবে কিন্তু আরো বিপদ। আপনি কিচ্ছু চিন্তা করবেন না ঝোলা, মানে গোবিন্দ বাবু, নিশ্চিন্তে বাড়ি চলে যান। পটেশ্বরীকে বলুন বিকেল বেলায় পার্কে চলে আসতে। মুখে ভালো করে ডবল কোটিং ক্রিম আর পাউডার মাখতে বলবেন যাতে চকচক করে। হ্যাঁ, আর লিপস্টিক। ইয়ে না, মানে কথা ঠিক আছে, ঝুঁকি তো নিতেই হবে। যাই বলে দেখি যদি শান্ত হয়। ইয়াহু! গুলটে মামা ক্যামেরা কোথায় পাবে? তেরাঙ্কে আমি যাই, বিকেলে পার্কে দেখা হচ্ছে। কি জানি এবার কি হয়, চল দেখি। পটেশ্বরীতে এখনো আসছে না তো? আসবে আসবে। আই গুলটে, পটেশ্বরী দি চলে এসেছে। আমি এসেছি গুলটে, এবার তোলো। পটু, গুলটে, পটু, এ আমি কি দেখিতেছি পটু? এ পটু তো সে পটু নয়, তাহলে কি? কচি পানের বটু। মা, যা লজ্জা লাগে। এই এই ছবি তোলা স্টার্ট করে গুলটে মামা। স্টার্ট করে দিচ্ছি। হ্যাঁ, দাঁড়াও দেখি। আমি এইভাবে দাঁড়িয়ে থাকবো নাকি? আরে না না না, পোজ দাও পোজ দাও পটু, পোজ দিচ্ছি।
এই পোজটা কেমন যেন চেনা চেনা লাগছে। পটেশ্বরী তুমি ওই গাছের ডালে ঝুলে ফটো তোলো। ইয়েস, ফুল ও বন্যজন্তুর ছবি তুলি তো গাছ গাছালিতে হেব্বি আসবে। যাও না পটেশ্বরীতে, লজ্জা কি? যাচ্ছি। এবার ঝুলি। ঝোলো পটু, ঝুলন্ত ছবি তুলবো তোমার। ঝুললাম। পটেশ্বরী পড়ে গেছে গুলটে মামা। পড়ন্ত ছবি। ওই তুই আমাকে তুলবি, আমি তোর ওই ক্যামেরা নাকি মাথায় ভাঙবো। ও বাবা গো, দেখো না আমাকে ফেলে দিয়েছে। ইয়ে মানে না, ওটো ওটো পটেশ্বরীদি, ওটো ওটো ওটো। আমার সব সাজ নষ্ট হয়ে গেল, আমি আর ছবি তুলবো না। ঠিক আছে ঠিক আছে, আর তুলতে হবে না পটু, যা তুলেছি তার ওজনই সামলাতে পারছি না। দেখো ক্যামেরাটা কেমন ভারী হয়ে গেছে। ছবি যদি খারাপ আসে না গুলতে, তোকে আমি ছবি বানিয়ে তোর ছবিতে মালা চড়াবো, এই তোকে বলে গেলাম। পাঁচুরে, দেখলি কেমন ছবি তুললাম? ঠিকঠাক ছবি তুলেছে তো গুলটে মামা? দেখলি না কেমন লাইট জ্বললো? ক্যামেরায় রিল ভরেছিলে তো? রিল? পাঁচু, ঘটনা কি বলছে রে? ওই যে নেগেটিভ নেগেটিভ, ক্যামেরায় নেগেটিভ ভরেই তো ছবি তুলতে হয়। ওটা ক্যামেরায় ছিল তো গুলটে মামা? সেটা তোরা আগে বলতে পারিসনি। এবার কি হবে গুলটে মামা? এক সেট রিল কিনে এনে ঢুকিয়ে দিলেই হলো। ছবি তো তোলা হয়েই গেছে, এখন রিল ঢুকিয়ে কি করবে তুমি? ভুলে যাস না, এটা স্যাটামেটিক ক্যামেরা। পটেশ্বরীর ছবিগুলো তো ভেতরেই আছে, রিল ঢুকিয়ে পরে ছেপে নিলেই হবে। চলে আয়। আয় ভগবান। পাঁচুরে, এই পাঁচু, পাঁচু। এ কি গুলটে মামা, তুমি এত রাতে? এই দরজা খোল, জরুরি কথা আছে। ঘুরে ভেতরে ঢোকো, দরজা খুলছি। এই ক্যামেরাটা না পুরো খুলে ফেলেছি, বুঝেছিস? খুলে দেখি ভিতরে পটেশ্বরীর একটাও ছবি নেই। আরে তো ছবি কি ক্যামেরার ভিতর থাকে নাকি? তাহলে কোথায় থাকে? নেগেটিভে, তারপর তো সেটা ওয়াশ করতে হয়। এবার কি হবে ভাইটু? তুই তো জানিস আমি ওই পটেশ্বরীকে একটু বেশি সামলে চলি। তুমি কি করো না গুলটে মামা? লিডারের বিপদ মানে তো তোরও বিপদ, তাই না ভাইটু? পাঁচু, এত রাতে কার শখ? এ কি গুলটে তুমি এখন? মাসিমা, বড় বিপদে পড়ে এসেছি মাসিমা। ক্যামেরায় ওই ভয়ঙ্কর পটেশ্বরীর ছবি তুলেছি, দেখি একটাও ছবি নেই, বুঝেছেন? এবার যদি ওই পটেশ্বরী আমার ঘাড় মটকায়, পিসিমা যে অনাথ হয়ে যাবে মাসিমা। বুঝেছি, তোদের জ্বালায় আমি অতিষ্ঠ হয়ে যাচ্ছি একেবারে। শোন, এক কাজ কর, ভোরের ট্রেনে ঘেটুপুরে চলে যা। সেখানে আমার এক দুঃসম্পর্কের ভাই থাকে, ওর নাম ভবানী মুকুজ্জে। ঘেটুপুরে বেশ নাম ডাকওয়ালা লোক, জমিদার বংশ। ওর কাছে গিয়ে দুদিন গা ঢাকা দে, ততদিনে এদিকটা শান্ত হয়ে গেলে ফিরে আসবি। ঠিক আছে মা, ভালো বুদ্ধি দিয়েছো। পটেশ্বরীদির রাগ কমে গেলে গুলটে মামার ঘাটটা অন্তত বাঁচবে। তাই যাবো মাসিমা। পাঁচু, এখন তাহলে আমি যাই, বুঝলি? ঘোতন ভেন্ডিকেও তো খবরটা দিতে হবে। ভোরবেলায় স্টেশনে দেখা হচ্ছে তাহলে। ঠিক আছে, হাওয়া বদলাতে এসেছো যখন, খাও দাও, চারপাশটা ঘুরে দেখো। ঠিক আছে মামা। তা তুমি বুঝি ওদের দলের পান্ডা? এই ছোটখাটো আর কি। তা কাজকর্ম করা হয় কি? নিশ্চয়ই, আমি তো একজন ছবিগ্রাফার। মানে ছবি তুলি। বাহ, ফটোগ্রাফার, সে তো দারুণ ব্যাপার। ওই সবই আপনাদের আশীর্বাদে। আমি তো অনেক দিন ধরে একজন ভালো ফটোগ্রাফার খুঁজছি। কেন? আমার একটা ছবি তোলাবো। স্যাটামেটিক ক্যামেরায়? সে আমি অত বুঝি না, তা তুমি তাহলে আমার একটা ছবি তুলে দিও দেখি। আমি তো ক্যামেরাটা আনিনি মামা বাবু। তাতে কি হয়েছে, আমার কাছেই তো ক্যামেরা আছে। নিজের ছবি তো আর তোলা যায় না, তাও আবার শিকারের।
ক্যামেরা আছে? আছে মানে পাক্কা বিলিতি। শিকারের ছবি মানে মামা বাবু? আমি জঙ্গলে শিকার করছি, সেই অবস্থায় আমার একটা ছবি চাই। আমার নাতি নাতনিরা দেখবে ওদের দাদু কত বড় শিকারী ছিল। নয়তো ওরা বিশ্বাস করবে না, বলবে সব গাল গপ্প। মানে আপনি শিকার করেন? বাঘ, ভাল্লুক, গন্ডার, হরিণ, তবে এখন তো সব পাওয়া যায় না। থাক তবে, ছবি তুলে কাজ নেই। না 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 না, তোমাকে যখন সামনে পেয়েছি তখন ছবিটা তো তুলতেই হবে। ঠিক আছে, বলছিলাম যে বাঘ ভাল্লুক কি এখানেই আসবে? আমরা কাল সকালে জঙ্গলে যাব। পাশেই জঙ্গল, শুনেছি ওখানে ভালো বুনো ষাঁড় পাওয়া যায়। বুনো ষাঁড় কিন্তু একটুও ভালো হয় না মামা বাবু। না 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 না, ওতেই কাজ চালিয়ে দেব। যাও তোমরা আজকের দিনটা শুয়ে বসে আরাম করো, এদিকে আমি ছবি তোলার ব্যবস্থা করছি। ছবিটা কি একান্তই তুলতে হবে মামা বাবু? একবারেই ভবানী মুখুজ্জে যা বলে তাই করে। ঠিক আছে ঠিক আছে, তাই হবে। আবার ঝোলালে তুমি? কি দরকার ছিল ওসব ছবি টবি তুলতে পারো এসব বলবার? আমি কি বুঝেছি নাকি তোর এই মামা জ্যান্ত শিকারের ছবি তুলতে চাইবে? আমি বাবা জঙ্গলে যাচ্ছি না। আমিও। আমাকে তো যেতেই হবে। শোন, তোরা ভুলে যাস না, এক সময় জন্তু জানোয়ারের ছবি তোলাটা ছিল আমার নেশা। সেটা তো কালই বোঝা যাবে, এখন ঘুমাই বাবা। ওই বুনো ষাঁড়টাকে দেখলে আমি বন্দুক ছুড়বো, আর তখনই তুমি ফটোটা তুলবে। এমন ছবি আমার বংশের আর কেউ তুলতে পারেনি। আমার বংশেও কেউ তুলতে পারেনি। মামা রেডি থাকো, রেডি থাকো। ক্যামেরার সুইচটা যেন কোন দিকে? চুপ। আসছে আসছে। পাঁচু রে, ও পাঁচু! ছবি ছবি ছবি। উল্টে বাবা ছবি তোলো, ছবি তোলো। কার কার ছবি তুলবো? আরে সামনে দেখো, সামনে। আরে ছবি তোলো। এই তো এই তো এই তো এই তো এই তো। এ কি? যা, ষাটটা চলে গেল। কোথায় ষাঁড়, কোথায়? মানে ক্যামেরাটা স্যাটামেটিক না তো, তাই আগে থেকে একটু প্র্যাকটিস করছিল। কেমন ফটোগ্রাফার, জঙ্গলে এসে প্র্যাকটিস। আর একটা সুযোগ দেব, তাতেও যদি না হয় না। ষাঁড়টা না আসলে ভালো পোজিং দিতেই জানে না। ভালো পোজিং না পেলে আবার ঠিক ছবি তোলা হয় না। বুঝেছি, চলো। তোর মামা কোথায় গেল রে? ষাটটাকে ধরে আনতে। তোর মামা কি কংস মামা নাকি? উল্টে মামা তোরই থাকো, মামা চিৎকার করলেই দৌড়ে যাবে। আরে আমি তো সেই কখন থেকে রেডি হয়ে। একে পাঁচু, ওটা কি? মামা জ্যান্ত ষাট ধরেছে। এই ছবি তোলো, ছবি তোলো, উল্টে মামা ছবি তোলো। ছবিটা তোল। তুলছি তুলছি। কিরে তুলবি? গাছের পেছনে গেলি কেন হতভাগা? স্টাইল করে তুলছি তো, পুরো প্রফেশনাল। ষাটটা কিন্তু ভালো পোজ দিতেই পারছে না। একই এই যে ভালো পোজ দিয়েছে এবার। একই ভূত, ষাঁড় ভূত। ধুর, কি লোক নিয়ে এসেছেন বলুন তো? এবার আমায় ছেড়ে দিন, গরম লাগছে। কোনো পয়সা লাগবে না আমার, চত্বর সব। একই ওকে মামা বাবু। আমার সব প্ল্যান ভেস্তে দিল উজবুকটা। কত কষ্ট করে এই বহুরূপীটাকে জোগাড় করেছিলাম জ্যান্ত শিকারের ছবি তুলবো বলে। ষাঁড় ভূত। বুলটে মামা ওঠো, ওঠো। ওটা সত্যি ষাঁড় ছিল না। কোথায় 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 ষাঁড়, কোথায়? পাশু, তোরা আজকেই ফিরবার ট্রেন ধর, এটাই আমার হুকুম। যা, এবার কি হবে? পটেশ্বরী দি যদি ছবি চায়, এখনো তো কিছুই বলেনি মনে হয়। বলবি ফটোগুলো ষাঁড়ে খেয়ে ফেলেছে। জয় গুরু। সাবধান গুলটে মামা।
এই তোরা দুদিন কিন্তু কেউ বাড়ি থেকে বেরোবি না। ওই দেখো গুলটা মামা। ওই যে আমার ছবি না দিয়ে পালিয়েছে। ধরো ধরো। পাপা পালা 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 তোরা, বাঁচাও বাঁচাও বাঁচাইয়ে। বিশ্বাস করুন ক্যামেরাটায় লিক ছিল, ক্যামেরায় হাওয়া ঢুকে সব ছবি নষ্ট করে দিয়েছে। মানে কথা এবার আমি তোকে লিক করে দেব, তোর হাওয়া বের করে দেব। বাঁচাইয়ে বাঁচাইয়ে। আমি আর সারের ছবি তুলব না। বাঁচাও, বাঁচাও, বাঁচাও। ওরে বাবারে! ওরে বাবারে, আমি গেলুম রে। গোবিন্দ বাবু তোমায় ছাড়বে না বলেছে। আমি আর ছবি তুলবো না রে ভাইটু। তাহলে তুমি কি তুলবে গুলটে মামা? ভাবছি এখন থেকে রোজ সকালে উঠে টগর ফুল তুলবো। গুলটে মামা কি জয়! ওরে বাবারে! আমার কিন্তু ব্যাপারটা ভালো ঠেকছে না রে। গুলটে মামার মতো লোক আড্ডায় অ্যাবসেন্টিং করছে, দেখ হয়তো কারোর কলা গাছে উঠে কলা পাড়ছে। ঘটনাটাও তো আসছে না এখনো। ওই তো বলতে বলতে ঘটন এসে পড়েছে। না গো পাচুদা, কোথাও নেই। বাড়িতে, গাছতলার ঠেকে, নড়াদার দোকানে, বাজারের দিকটায়, স্টেশনের সব জায়গায় দেখলাম, গুলটা মামার কোনো পাত্তাই নেই। নদীর চড়ে গিয়ে বসে আবার হাওয়া খাচ্ছে না তো? চল তো। কোথায়? সব ভো ভো। চিন্তার বিষয়। এই চল তো গজাদার আমবাগানে। তাহলে কি ব্যাপারটা দারোগা বাবুকে জানানো দরকার? অবশ্যই। গুলটে মামা নিখোঁজ, গলতপুর চলবে কেমন করে? যে খুঁজে পাবে তাকে কত টাকা দিবি ভেন্ডি? তোরা চুপ করবি। আমরা এখন কোথায় যাচ্ছি রে পাঁচু? চড়ার মাঠের দিকটা দেখতে হবে। আরে এটা কি? তাই তো। এই চল তো। কি গুলটে মামা, তুমি এখানে এভাবে? মশারির তলায় ঢুকে বসে আছো কেন? আমি তোদের মতো এত ক্যালটাবুলাস নই, সেই জন্য। ব্যাপারটা কি হয়েছে বলবে তো? তাড়াতাড়ি মশারির ভিতরে ঢোক, বাইরে বিপদ। জয় গুরু। ঢুকছি ঢুকছি। এখন থেকে আমরা মশারি খাটিয়েই আড্ডা মারবো। কেন? গলতপুরে ট্যাঙ্কি মশা ঢুকে পড়েছে। মানে? তোরা দেখছি কোনো খবরই রাখিস না, ভ্যারেন্ডা বলদের দল। সকালবেলা বলাই ডাক্তারের চেম্বারে গেছিলাম পিসিমার গাঁটের ব্যথার ওষুধ আনতে, সেখানেই তো শুনলাম। আরে দূর, কি শুনলে বলবে তো? আমাদের গলতপুরে নাকি ট্যাঙ্কি মশা ঢুকেছে। সে মশা ভারী ডেঞ্জাস্টিক, একবার কামড়ালেই আর রক্ষে নেই। কি হবে? কি আর হবে, সারা শরীরে রাম ব্যথা শুরু হবে, তারপর জ্বর আসবে, ব্যাস। ওরে বাবা গো! তাই বুঝি তুমি মশারি খাটিয়ে বসে আছো? তা বলে কি আমাদের আড্ডা বন্ধ হবে? ভিতু বলো তো পাঁচু। এবার থেকে আমরা মশারি খাটিয়েই আড্ডা মারবো। ভিতু আমি? ভিতু তো তুমি। হোয়াট? আই ভিতু? তুই লিডারকে ভিতু বললি? নয়তো সামান্য একটা মশার ভয়ে তুমি এইভাবে? ওটা সামান্য মশা? তুই ট্যাঙ্কি মশা দেখেছিস কখনো? তুমি দেখেছো? আরে বাদ দেখেছি। কোথায়? ঘট চটকানিপুরের রাজা সীমান ঘটেশ্বর চটকানির রাজসভায়। জয় গুরু। হয়ে গেল। ঘটনা মুখ শান্তিং কর বলে দিলুম। আমি ভীতু। ওরে, ওই ট্যাঙ্কি মশা আবিষ্কার প্রথমে কে করেছিল জানিস? তুমি। তোরা জানলি কেমন করে? না, চটপট সবকিছু আবিষ্কার করার অভ্যেসটা তোমার আছে। কথার মাঝে ব্যাগড়া দেওয়ার অভ্যেসটাও তুই বন্ধ কর এবার থেকে। ঘটনা ব্যাপারটা একটু খোলসা করে বলো না গুলটে মামা।
আরে সেটাই তো বলতে চাইছি, তোরাই তো শুনতে রিকোয়েস্টিং করছিস না। না 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 না, বলো 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 উল্টে মামা বলো। আবার শুরু হলো। শুরুতেই আবার ব্যাগরা দিচ্ছে, দেখেছিস? গতন তুমি বলো তো উল্টে বাবা। আমি তখন বেশ কিছু বছর ঘট চটকানিপুরের রাজা শ্রীমান ঘটেশ্বর চটকানির রাজ ডাক্তার ছিলাম, বুঝেছিস? জয় গুরু। রাজবৈদ্য শুনেছি, রাজ ডাক্তার তো শুনিনি। গতন কিন্তু আবার ব্যাগরা দিচ্ছে। গতন চুপ করবি, তুমি বলে যাও তো উল্টে বাবা। হ্যাঁ, আমার চিকিৎসায় রাজা ঘটেশ্বরের কোনো রোগ শোকই হচ্ছিল না। রাজামশাইও খুশি হয়ে আমার 50 টাকা ভিজিট বাড়িয়ে দিয়েছিলেন। একবার হলো কি, হঠাৎই রাজামশাই জ্বরে পড়লেন। জ্বর? হ্যাঁ, বলা নেই কওয়া নেই, বাড়িতে একজন অল টাইমের ডাক্তার উপস্থিত, তবুও জ্বরটা চলে আসলো। রাজামশাই বৃষ্টিতেও ভেজেনি, আম্বলও হয়নি। আগের দিন আমার সাথে বসে গোটা 10 আলুর চপ মুড়িও পর্যন্ত খেয়েছিলেন। রাজামশাই চপ মুড়ি খায়? তাতে তোর কি, ব্যাগরা দেওয়া বলদ ঘটন। আলুর চপগুলো সাইজ জানিস? এক একটা সাইজ নড়ার দোকানের ওই বন রুটির মতো। রাজার চপ বলে কথা। জয় গুরু। তারপর তারপর আবার কি, ভারী চিন্তায় পড়লুম। সকালেই তলব গিয়ে দেখি রাজামশাইয়ের নাকটা ফুলে আলু, জ্বরে ভুলভাল বকছে। আমি তেলাপিয়া মাছের কাটলেট খাবো। নিশ্চয়ই খাবেন মহারাজ, ট্যাংরা মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট রেঁধেও খাওয়াবো। আগে জ্বরটা একটু কমিয়ে নি। রাজা মশাইয়ের খাদ্য খাতে বাজেট খুব কম ছিল, তাই না? সে কথা অন্যদিন বলবো, আগে এই ঘটনাটা শোন। তারপর তো রাজামশাইকে উল্টে পাল্টে সব রকম ভাবেই দেখলাম। কিন্তু কিছুতেই বুঝতে পারছি না যে রাজা আগের রাতে আলুর চপ খেলো, পরের সকালে জ্বর হলো কি করে। ওদিকে রানীমা রেগে টং হয়ে যাচ্ছে, আমারও চিন্তা বাড়ছে। আমি ভাবছি আলুর চপগুলো গরম গরম খেয়েছে, তাই বোধহয় বডি গরম হয়ে গিয়ে জ্বরটা চলে এসেছে। আবার ভাবছি রাতের বেলা ভুল করে এই গরমকালে লেপ মুড়ি দিয়ে ঘুমোয়নি তো, তাই বডি বোধহয় গরম হয়ে গেছে। তারপর ভাবলাম পেটের বায়ু মাথায় উঠেছে বোধহয়, বায়ু তো ঠিক জায়গা দিয়েই বেরোচ্ছে। এইসব ভাবতে ভাবতে হঠাৎ চোখ গেল কোথায়? রাজামশাইয়ের নাকে। কি দেখলে? রাজামশাইয়ের নাক ফুলে আলু। ওই আলুর চপে কি বেশি আলু ছিল? খেয়ে রে পাচু, গতন চুপ কর তো। আমি ভালো করে নাকটা পরীক্ষা করে দেখলাম। কি দেখলে? নাকে দুটো ফুটো। নাকে তো দুটোই ফুটো থাকে গুলতে মামা। ওরে ওরে না রে গলতপুরের ফুটো বলদ, এ ফুটো সে ফুটো নয়। তাহলে নাকের উপরে দুটো এই টুকুসখানি অতি অতি ছোট্ট দুটো ফুটো। ব্যাস, চিন্তায় পড়ে গেলুম। কিসের ফুটো, কিসের ফুটো? রাজামশাইয়ের এত বড় বডিতে কে এত ছোট্ট একটা ফুটো করবে? হঠাৎ দেখে কি দেখলে? একটা ছোট্ট ভেরি ডিপ স্মলিং একটা মশা রাজামশাইয়ের মাথার উপর ভ্যান 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 করে উঠতে উঠতে আবার রাজামশাইয়ের নাকে গিয়ে বসেছে। রাজপ্রাসাদে মশা! মশাটাকে আমার কেমন যেন সন্দেহ হলো। হঠাৎ করে মশাটাকে ধরে একটা বোতলে জ্যান্ত চালান করলাম। ওই মশার কামড়ে যে জ্বর এসেছে তুমি বুঝলে কেমন করে? ব্লাড পরীক্ষা করে। কার, রাজার? না, মশা। রাজার ব্লাড পরীক্ষা করে কি হবে? রাজার তো জ্বর, তাই ব্লাড তো গরম থাকবেই। ওই মশাটার রক্ত পরীক্ষা করলে? জয় গুরু। কিভাবে? বুদ্ধি করে। মশার রক্ত পরীক্ষা কি সহজ ব্যাপার নাকি? প্রথমে আতশ কাছের তলায় মশাটাকে ফেলে মশাটার সাইজ বড় করে চেষ্টা করেছিলুম, দেখলাম হচ্ছে না। তারপর কি করলে? তারপর মশাটাকে রোজ একটা করে শশা খাওয়াতে শুরু করলাম। শশা খেতে খেতে মশাটাও বড় হতে শুরু করলো। জয় গুরু। তারপর 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 আবার কি, মশাটা যখন ইয়া বড় সাইজের হলো তখন বেলার টানলাম। ওরে বাপরে বাপ, সে মশার রক্ত কি গরম, কি গরম, একেবারে টকবক করে ফুটছে। তারপর? তারপর আবার কি, বুঝে গেলুম মশাটা রাতে রাজামশাইয়ের নাকে কামড়ে দিয়েছিল, আর তখনই মশাটার গরম বেলার
ব্লাড রাজামশাইয়ের বেলাডে মিশে গেছে। ব্যাস, রাজামশাইয়ের বেলাডও গরম হয়ে গেছে। বেলাড গরম মানে ফুল বাড়ি গরম, আর বাড়ি গরম মানেই জ্বর। জয় গুরু, তুমি সেরা গুলটে মামা, তুমি সেরা। তারপর কি করলে? তারপর আর কি করব, রাজামশাইকে ওষুধ দিলুম। তুমি ওষুধ দিলে? কি ওষুধ? ডাবের জল 65। ওরে গলতপুরের বলদ ছেলের দল, ডাবের জল শরীরকে ঠান্ডা করে দেয় জানিস না? আমার ওই 3 ডোজেই রাজামশাই একেবারে চাঙ্গা। আর ওই মশাটা? রাজামশাই চাঙ্গা হয়েই হুকুম দিয়েছিল ওই মশাটার গর্দন যাবে। এটা শুনেই মশাটা তক্ষুনি ফুরুত। গর্দান লাও ওই মশা। কিন্তু এর সঙ্গে ওই ট্যাঙ্কি মশার সম্পর্ক কোথায়? ওরে গলতপুরের ট্যাঙ্কি বলদ পাঁচু, ওই মশাটা এসেছিল রাজামশাইয়ের ছাদে রাখা পুরনো জলের ট্যাঙ্কিটা থেকে। তাই ওই মশাটার নাম আমি প্রথম দিয়েছিলাম, ট্যাঙ্কি মশা। আর জ্বরটার নাম দিয়েছিলাম ট্যাঙ্কি জ্বর। যতই হোক রাজামশাইয়ের জ্বর বলে কথা। প্রজারা নয়তো কি ভাবতো রাজামশাইয়ের এমনি জ্বর হয়েছে? জয় গুরু, তুমি বলছো ওই ট্যাঙ্কি মশাটাই গলতপুরে ঢুকেছে? ওটা না ঢুকলে ওর বাচ্চা কাচ্চাও ঢুকতে পারে। খবরদার, ট্যাঙ্কি মশার রক্ত কিন্তু হেব্বি গরম হয়। তুমি নিজেই মশাটা আবিষ্কার করলে আর নিজেই ভয় পেয়ে মশাটির ভিতরে ঢুকে বসে আছো। What ভয়? আমি ভয় খেয়েছি তোকে কে বললো? তাহলে আমি মশারির ভেতর না ঢুকে থাকলে তোরা এত কিছু আমাকে জিজ্ঞেস করতি? ঠিক ঠিক ঠিক, কিন্তু গলতপুরের এই বিপদে আমাদের কি এভাবে হাত গুটিয়ে বসে থাকা ঠিক হবে গুলটে মামা? এই সুযোগে আমাদের ঝাঁপিয়ে পড়তে হবে। সবাইকে ট্যাঙ্কি মশার ব্যাপারে সাবধান করতে হবে। আর তুমি যদি চিকিৎসা করে মানে ওই ডাবের জল 65 ওষুধটা খাইয়ে লোকজনকে ঠিক করতে পারো না, তাহলে বলে ডাক্তারের মার্কেট ডাউন হয়ে যাবে। 50 টাকা ভিজিট নিলে কত টাকা উঠবে বলো তো? আর আমাদের গলতপুরে কি ডাবের অভাব আছে নাকি? ওরে গলতপুরের দেব বলদ ঘটন, 65 পাওয়ারের ডাব কি এখন আর পাওয়া যায় নাকি? এখন সব নরমাল ডাব। কিন্তু একবার তো চেষ্টা করে দেখতে পারো, না পারলে হাসপাতালে পাঠিয়ে দেবে। বলছিস? হ্যাঁ গো গুলটে মামা, তুমি যে এত বড় ট্যাঙ্কি ডাক্তার ছিলে সেটা তো কেউ জানেই না। ঠিক আছে, তোরা যখন এত করে বলছিস তবে চল। গুলটে মামাকে জয়। কিন্তু আমার কথা হচ্ছে যে আপনি এত বড় ডাক্তার হয়ে একদিন ব্যাপারটা চেপেছিলেন কেন? ওরা ডাক্তারকে সন্দেহ করা অভ্যেসটা ছাড় বলে দিলাম। ওরে নরা রে, আমি যদি ডাক্তারি স্টার্ট করি না তাহলে ওই বলাই ডাক্তার যে না খেতে পেয়ে মরবে। তোর দোকানে চায়ের পয়সা পর্যন্ত দিতে পারবে না। এখন যেমন আপনি দিতে পারেন নে। নরা, এই ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। নরা, তোর নাকের ডগায় বসে আমি ডাক্তারি করব। এটাই হবে আমার চেম্বার। পাঁচু, বোর্ড ঝুলিয়ে দে। ডাক্তার গু গু গুলটে গুহ, ট্যাঙ্কি জ্বর স্পেশালিস্ট। গুলটি মামা কিন্তু এটা ভালো বলেছে নরাদা, তোমার দোকানে রোগী গুলটি মামাকে দেখাতে আসবে আর তাতে তোমার চা বিক্রিও বাড়বে। অমন গু গু ডাক্তার রে কজন দেখাতে আসবে সে ব্যাপারে আমার যথেষ্ট সন্দেহ আছে পাঁচু ভাইপো। পাঁচু, ওঠ ওঠ এখান থেকে, আর এক মুহূর্ত এখানে বসে থাকা যাবে না। নরা, তোর ট্যাঙ্কি জ্বর হলে আমাকে ডাকবি না, আমি বলে দিলুম। টানা 10 দিন 1 বালতি জল জমিয়ে চা করিস। ওই বালতির জলেও ট্যাঙ্কি মশা থাকতে পারে, এই কথা তোকে আমি বলে দিলুম। ওকে দেখাতে হবে আমি কত বড় ট্যাঙ্কি ডাক্তার। হয়ে গেল। ঘরে জলে হেরিকেন ছেলে আমার এসি ছাড়া ঘুমোতে পারেনি। হরি বল। পাঁচু, তোর বাবার হাত দেখার আতস কাঁচটা নিয়ে আয় তো। কেন গুলটে মামা? ওরে গলতপুরের পচা বলদ পাঁচু, ডাক্তার কি খালি হাতে রুগী দেখতে যাবে? জিনিসপত্র লাগবে না? জয় গুরু। এবার বাবার হাত দেখা গেল। ভেন্ডি, তোর বাবার 5 ব্যাটারির টর্চটাও আনবি। টর্চটাও গেল। বিকেল থেকেই ডাক্তারি করতে বেরিয়ে পড়বো। হয়ে গেল।
মাসিমা ডাক্তার লাগবে ডাক্তার। কেন রে মুখ পোড়া? ইয়ে মানে পোড়া কেসের ট্রিটমেন্ট হবে না, এ বাড়িতে কারুর ট্যাঙ্কি জ্বর হয়নি তো? হত ছাড়া। গলতপুরে দেখছি ডাক্তারদের কোনো সম্মানই নেই। চল দেখি নটাদার বাড়িতে যাই। নটাদা, ট্যাঙ্কি জ্বর হলে বলবেন, ভালো ডাক্তার আছে। কি জ্বর? ট্যাঙ্কি জ্বর, ট্যাঙ্কি মশা কামড় দিলেই হয়। গলতপুরে ট্যাঙ্কি মশা ঢুকে গেছে। তাই বুঝি? তার ডাক্তারটা কে শুনি? কেন আমি? অত ছড়া। ট্যাঙ্কি জ্বর হয়েছে কাকু, ডাক্তার লাগবে? গুলটা মামা তুমি ডাক্তার না ফেরিওয়ালা? গোটা মুখ সামলে কথা বলে দিলুম। উল্টে মামা, এভাবে হবে না মনে হচ্ছে। এরা দেখছি ট্যাঙ্কি জ্বরকে ভয়ই পাচ্ছে না কেউ। ওদিকে তো শুনছি বলাই ডাক্তার প্রচার করছে বাড়িতে যেন জল না জমে, সবাই যেন মশারি টাঙিয়ে ঘুমায়। বলাই ডাক্তার ট্রিটমেন্ট না করে এসব করে বেড়াচ্ছে। ছাড়ো উল্টে মামা, তার থেকে বরং চলো নরাদার দোকানে গিয়ে চা খাই। কবি নেই, একটা অন্তত ট্যাঙ্কি পেশেন্ট না দেখে আমি আর মুখ হব না। তাহলে চিরজীবনের মতো চা খাওয়া গেল। ঘটনা খবরদার নড়বি না, স্ট্যাচু স্ট্যাচু থাক। কেন কেন? ট্যাঙ্কি মশা কোথায় কোথায়? ওই যে উল্টে মামা, ট্যাঙ্কি মশা পালালো। চল ভেন্টি। ওরে গুলটে মামাকে ধর। জয় গুরু। ধর 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 ধর। তোরা কাকে দয়া করছিস রে? ট্যাঙ্কি মশা দাদু, অত চারা বেআই কেল্লার দল। ধর ধর ধর। যা যা যা, গেল গেল। ট্যাঙ্কি তোকে ছাড়ুঙ্গা নে। গুলটে মামা থামো। ট্যাঙ্কি ধরকে থামুঙ্গা। ট্যাঙ্কি ঝোলা গোবিন্দকে অ্যাটাক করবে বলে ঢুকেছে। তাহলে তো সর্বনাশ হবে। ঝোলাকে বাঁচাতে হবে, চলে আয়। মানে কথা সারা শরীর যে ব্যথায় টনটন করছে। কোথায় কোথায় পালাবি তুই ট্যাঙ্কি? খোঁজ 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 বেটাকে খোঁজ। মানে কথা ওই ওই ওঠ, তোরা কি শুরু করলি? হ্যাঁ মানে কথা থামবি নাকি বলো হরিদারুকাকে খবর দেবো? সাবধান ঝোলা, ইয়ে মানে গোবিন্দ বাবু, আপনার বাড়িতে ট্যাঙ্কি মশা ঢুকে পড়েছে, আমরা নিজের চোখে দেখেছি। মানে কথা ট্যাঙ্কি ঢুকুক আর মাংকি ঢুকুক, তাতে তোদের কি রে উজবুক? দেখি আপনি জানেন না ট্যাঙ্কি মশা কামড়ালে আর রক্ষা নাই, বেলাট গরম হয়ে যায়, জ্বর উঠে একেবারে কেলটাবুলাস অবস্থা হয়। শহরে তো শুনছি কত লোক পটল তুলেছে। মানে কথা এসব কি বলছিস তোরা? আমার তো এমনিতেই শরীর খারাপ। কি হয়েছে আপনার? দেখেছিস পাঁচু, ট্যাঙ্কি তাহলে ঠিক বাড়িতেই ঢুকেছে। মানে কথা সারা শরীরে ব্যথা বেদনা। মানে কথা বলাই ডাক্তার সন্দেহ করছে রক্তে সুগার ঢুকেছে। সুগার? সুগার মানে কি রে পাঁচু? চিনি চিনি চিনি। বলাই ডাক্তার কি করে বুঝলা? মানে কথা এখনো পুরোটা বোঝেনি, বলেছে রক্ত পরীক্ষা করতে রাতে আসবে। কি জানি মানে কথা আমি আর বাঁচি কি না। আরে দূর দূর, আপনি একদম চিন্তা করবেন না গোবিন্দ বাবু, আমি তো আছি। রক্তে সুগার আছে কিনা তার জন্য ব্লাড টেস্টিং করতে হয় নাকি? যত সব ক্যালটাবুলাস ডাক্তার হয়েছে। ভেন্ডি, এক কাপ জল নিয়ে আয় দেখি রান্নাঘর থেকে। এই তো যাচ্ছি। গুলটা মামা কিন্তু ডাক্তারিও জানে। মানে কথা এইটা তো জানতাম না। হ্যাঁ কবিরাজি করিস নাকি? না না গোবিন্দ বাবু, পুরো ট্যাঙ্কি বাজি। গুলটে মামা এই যে জল। দে একটা আঙুল দেখে। এই তো মানে কথা আঙুলে আবার কি করবি? ভালো করে জলটা ঘাঁটুন ঘাঁটুন। কোনো সুগার হয়নি, বলাই ডাক্তার কিচ্ছু জানে না দেখছি। মানে কথা তুই ওই জল খেয়ে বুঝে গেলি কি করে যে আমার সুগার হয়নি? আপনার বেলাডে যদি সুগার থাকতো তাহলে এই জল মিষ্টি শরবত হয়ে যেত। আপনি নিজে খেয়ে দেখুন না, নো চেঞ্জিং। জয় গুরু। বলিস কি? মানে কথা বলিস কি? ওই আমার শরীর যে আরো খারাপ লাগছে। তাই নাকি? দেখি। পাঁচুরে, এ কি শুনছি আমি? কি শুনছো গুলটে মামা? মেসমশাইয়ের হেরাটের আওয়াজটা কেমন চেঞ্জিং হয়ে গেছে। ধুকপুক ধুকপুক করছে না? না তো। মানে কথা বলিস কি রে? কেমন আওয়াজ হচ্ছে?
ট্যাঙ্কি ট্যাঙ্কি ট্যাঙ্কি। ওরে বাবা, মানে কথা আমার হার্টে ট্যাঙ্কি ঢুকলো কেমন করে? তার মানে মশাটা আগেই কামড়েছে। ওরে বাবা, মানে কথা এবার কি হবে রে? জ্বর হবে, খাওয়া দাওয়া বন্ধ হবে। আমি যে বেশ কয়েকদিন ধরে খেতেও পাচ্ছি না, মানে কথা রাত্রে মাত্র 12টা রুটি খাচ্ছি, সঙ্গে মাত্র 1 বাটি তরকারি। তরকারি। দেখি 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 মেশামশাই হাঁটুটা একবার দেখি। ওই মানে কথা তুই আমার হাঁটুর উপরে কি দেখছিস? দেখি আপনার পাকস্থলী তো হাঁটুতে চলে এসেছে। এই ভেন্ডি, টর্চটা দে। পাকস্থলী হাঁটুতে গেল কেমন করে, মানে কথা? গুলটে মামা, এই যে শুয়ে পড়ুন গোবিন্দ বাবু, ফুল বডি চেক করতে হবে। ও বাবা, মানে কথা কি কাণ্ড, কি কাণ্ড! ইস, আপনার দেখছি সারা শরীরে ট্যাঙ্কি মশার রক্ত বইছে কুলকুল করে। হে বাবা, আবার কি হলো, মানে কথা? কিডনিটা কোথায় গেল? আরে এইসব কি বলছিস, মানে কথা? ট্যাঙ্কি মশাটা দেখছি খুব বিষাক্ত, আপনার কিডনিতে কামড় মেরেছে। ওরে আমি গেলাম রে, মানে কথা। ওই দেখো গুলটে মামা, ট্যাঙ্কি রে। ওরে বাবা রে! উল্টে বাবা পালাও, কেস গন্ডগোল হয়ে গেছে। কি গোবিন্দ বাবু চোখ বুঝলো নাকি? মানে কথা এবারে তোর ট্যাঙ্কি আমি ফাটাবো। ওরে বাবা রে, বাঁচাইয়ে। এই, আজ তোর একদিন কি আমার একদিন, মানে কথা? ওরে বাবা গো, ও বাবা গো, ওরে বাবা গো, কি শীত করছে রে। ওরে বাবা, অন্যের রোগ সারাতে গিয়ে এখন নিজেই জ্বর বাঁধিয়েছো। সর্বনাশ হয়ে গেছে, সর্বনাশ হয়ে গেছে। বলাই ডাক্তারের কাছে গুলটে মামার জন্য ওষুধ আনতে গিয়ে শুনলাম এখন চারিদিকে নাকি ডেঙ্গি হচ্ছে। তার মানে গুলটে মামা তুমি বলাই ডাক্তারের মুখে ডেঙ্গিকে ট্যাঙ্কি শুনেছো? আর বলাই ডাক্তার সন্দেহ করছে গুলটে মামারও মনে হয় ডেঙ্গি হয়েছে, কারণ গুলটে মামা যেই ডোবায় ঝাঁপিয়েছিল সেই ডোবার নর্দমাতেও নাকি মশা থাকে। ওরে বাবা রে, সব ওই বাছুর জন্য। আমি আবার কি করলাম? মশারির নিচে আমি তো রেখেছিলাম, তুই তো আমায় চেতিয়ে দিলি। ওদিকে তোমার পেছনে ছুটে গোবিন্দ বাবুর গা হাত পা ব্যথা উল্টে সব ঠিক হয়ে গেছে শুনলাম। এবার আমার কি হবে রে ভাইটু? ব্লাড টেস্ট। আমি আর কোনো চিকিৎসা করব না রে। তাহলে তুমি কি করবে গুলটে মামা? ভাবছি এখন থেকে মাছি মারবো। গুলটে মামা কি জয়। বাবা রে, গেলু রে। এত বড় সাহস, আমাকে অপমান! আর আমি কোনো অপমান সহ্য করিব না। অপমান কা বদলাও অপমান নিতেই হবে। ও গুলটে মামা, ও গুলটে মামা, গুলটে মামা গো, ও গুলটে মামা! তুমি কোথায় যাচ্ছ এইভাবে? মাছ ধরতে। তুমি মাছ ধরতে যাচ্ছ? হ্যাঁ, ইলিশ মাছ, ইলিশ ফিশ। জয় গুরু, তোমার বড়শি কোথায়? আমার কাঁধে এটা কি দেখতে পাচ্ছিস না? গলতপুরের আংশি বলদ ঘটন। এটা বড়শি, বড়শির আগায় ঝুড়ি। আমার সঙ্গে এলে দেখতে পাবি এই চ্যাঙ্গালিয়ান বড়শির কামাল। চলে আয়। তুমি এত মাছ থাকতে হঠাৎ ইলিশ মাছ ধরতে এমন চ্যাঙ্গালিয়ান বড়শি নিয়ে ছুটলে কেন? এত বড় সাহস ওই ভজার! ওই বাজারে মাছ বিক্রি করে ভজাদা? হ্যাঁ, আমি বাজারে গেছিলাম ইলিশ মাছ কিনতে, বুঝেছিস? তুমি ইলিশ কিনতে গিয়েছিলে ধারে? ঘটনা। ঘটন, তারপর ভজাদা কি বললো তোমাকে? বলে 1400 টাকা কেজি ইলিশ। তারপর
আমিও ভাজাকে বললাম মাত্র দে তবে 14 টাকায় যত কেজি ইলিশ ওঠে। জয় গুরু। ভজাদা কি বললো? এত বড় সাহস ওই ভজার, ইলিশটার গা থেকে একটা আঁশ তুলে আমাকে দিয়ে বলল 14 টাকায় আগে ইলিশটার আঁশ ভাজা খাও, তারপর বডি খাবে। উফ, জব্বর দিয়েছে। না এই না মানে ভজাদার তো খুব সাহস। এবার দেখ আমার চ্যাঙ্গালিয়ান বর্ষির খেল। পুকুরের জলে ইলিশ পাওয়া যায়? কেন রে সন্দেহবাতিক বলদ পাঁচু, ইলিশ কি তোদের বাড়ির পেছনের নালাটায় সাঁতার কাটে? দেখেছেন দাদু, দেখেছেন? এই ক্যালটাবুলাস কিচ্ছু জানে না। এত কথা বললে কি মাছ ওঠে আপদের দল? ওইখানে গিয়ে ঝুড়ি ডুবিয়ে শামুক তল গিয়ে। What? দাদু, শামুক? আপনার চোখের সামনে আমি জোড়া ইলিশ তুলবো, জোড়া। আপদ, ভাবলুম এইখানে বসে শান্তিতে মাছ ধরবো। দাদু মাছের কিচ্ছু জানে না। মাছ ধরতে গেলে নাকি মুখ বন্ধ করে চুপচাপ বসি ফেলে বসে থাকতে হয়। ভেরি ব্যাকডেটিং দাদু। দাদু তো ঠিকই বলেছে, কথা বললে মাছ ওঠে না। ওরে মাছের কি কান থাকে নাকি রে? ক্যালটাবুলাস ভেন্ডি, তাহলে কি থাকে? ওদের কানকো থাকে, আর কানকো অল টাইম বন্ধ থাকে, জানিস না? এমনিতেই তাই কোনো মাছ কোনো শব্দই শুনতে পায় না। বাজারে যখন আমরা কানকো টেনে টেনে মাছ কিনি, তখন ওদের কিছু কথা কানে যায়, ওই দরদামের ব্যাপারটা আর কি। জয় গুরু। উল্টে মামা দেখো, ইলিশ উঠেছে, ইলিশ 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 উঠেছে, ইলিশ ইলিশ পিসিমা, ইলিশ ধরেছি, এই দেখো। পোড়া মুখ, হাতে বালিশ ঝুলিয়ে ইলিশ ইলিশ করে এই 7 সকালবেলা পাড়া মাথায় করছে। ইলি মানে বালি, ইয়ে মানে বালিশ, ইলিশটা বালিশ হয়ে গেল কেমন করে? ঘুমিয়ে ঘুমিয়ে খামোখা ইলিশ ধরতে গেলি কেন? হ্যাঁ, কুমির ধরতে পারলি না? ও তো ছাড়া। রাখিব না, রাখিব না আমি এই ক্যালটাবুলাস জীবন। ইলিশ খাইতে পারিতেছি না, ওদিকে বর্ষাকালটাও পাসিং হইয়া যাইতেছে। খাইবে কি, ইয়ে মানে খাবে কি করে? ইলিশ মাছের যা দাম। তুমি স্বপ্নে ইলিশ ধরলে, স্বপ্নেই তো এই মাছটা খেয়ে ফেলতে পারতে। না, কাটা ইলিশে নুনের ছিটে দিবি না বলছি। তাছাড়া স্বপ্নেও তোমার ইলিশ খাওয়া হতো না গুলটে মামা, কারণ পুকুরে কোনোদিনও ইলিশ পাওয়া যায় না। এই তুই ইলিশ সম্বন্ধে কি জানিস রে পাঁচু? পাঁচু তো ঠিকই বলেছে গুলটে মামা, ইলিশ মাছ নদীতে ডিম ছাড়তে এলে ধরা পড়ে। ওগুলো নদীগত ইলিশ, পুকুরগত ইলিশগুলো পুকুরে সেই ডিম পারে। পুকুরে আবার ইলিশ আসবে কেমন করে? ওরে গলদপুরের ভাজা বলদ ঘটন, বাজারে এত ইলিশ রোজ রোজ আসে, ওদের মধ্যে 2-1টা ইলিশ টুক করে পালিয়ে পুকুরে চলে আসতে পারে না? আলবাত পারে। শোন, আমার স্বপ্ন পর্যন্ত যখন ইলিশ চলে এসেছে, তখন আমি ইলিশ খাবই, খাউঙ্গাই খাউঙ্গা। তার আগে নরদার দোকানে চলো, 1 কাপ চা তো খাই। ঠিক আছে, চল দেখি নরা ইলিশ খেলো কিনা জেনে আসি। হ্যাঁ হ্যাঁ, চলো চলো। গুলটে মামা। ইলিশের কথা আর বলবেন নে নন্দ ভণ্ড গুলজি বাবু, পরানটা কেমন যেন হু হু করে ওঠে গো। তুইও কি স্বপ্নে ইলিশ দেখেছিস নাকি নরা? যাদের ধারে খাওয়া অভ্যেস তারাই স্বপ্নে ইলিশ দেখে। আমি ইলিশ দেখেছি একেবারে যাকে বলি চম্মচকে। নরা, এই শান্তি শান্তি শান্তি। নরাদা, তুমি কি বলতে চাইছো বলো তো, বলো তো। পাঁচু ভাই পোগো, ইলিশ আনতো আমার দাদু, একেরে যারে বলি খাঁটি পদ্মার ইলিশ। সে প্রায় 3-4 কেজি তো হবেই। সেই ইলিশের পেট থেকে বেরুতো এত ডিম। সেই ডিমগুলো পুকুরে ছাড়তে পারিসনি ক্যালটাবুলাস? ইলিশের ডিম পুকুরে ছাড়লি পরে সে ডিম ফুটে আপনার মতো সব নন্ড ভণ্ড ট্যাংরা মাছ বেরুতো, তাই ছাড়িনি। নরা, আমাকে ইলিশ চেনাতে আসিস না। তোর দাদু ইলিশ আনতো পদ্মা থেকে, আমার দাদু ইলিশ আনতো খর্দা থেকে। খর্দার ইলিশ খেয়েছিস কখনো? ওই দেখো রামায়ণের হনুমানের কুরুক্ষেত্রের যুদ্ধে এনে ফেলিছে।
এই খেয়েছে খেয়েছে। নরদা, তোমার দাদু এখনো বেঁচে আছেন? দাদু সেই কবেই স্বর্গে চলে গেছেন গো, কিন্তু সেই ইলিশের স্বাদ এখনো জিভে নেগে আছে গো। এত স্বাদ! সোয়াদ বলি কি সোয়াদ। একবার দিদমা রান্নাঘরে ইলিশ মাছ ভাজা করতেছিল, সে এমন গন্ধ ছেড়েছিল যে দুটো মেসো ভূত থাকতে না পেরে রান্নাঘরে ঢুকে পড়েছিল। সেই এক কাণ্ড। ভূত দেখি তো দিদিমা মুচ্ছা গেল। ব্যাস, তারপর থেকে দাদু ইলিশ মাছ আনা বন্ধ করে দিল, আর আমারও ইলিশ খাওয়া জম্মের মতো ঘুচি গেল। বলিস কি রে নরা, ভূতেও ইলিশ খায়? গ্রাম বাংলার ভূতগুলো খায় গো। আমাদের বাজারে দেখছি ইলিশ ঢোকা বন্ধ করতে হবে। এই যে ভেলা বাবু গট গট করে চলি যাচ্ছেন, যে চা খাবেন নে? আজ আর চা খাবো না রে নরা, 1 কেজি ওজনের দুটো জব্বর ইলিশ নিয়েছি। তাড়াতাড়ি গিয়ে তোদের মাসিমাকে দেখাই, একেবারে লাফাচ্ছিল। এ কি বলতেছেন? একেরে জ্যান্ত ইলিশ পেয়ে গেলেন? আরে টাকা দিলে বাঘের দুধও পাওয়া যায় রে নরা, আর দেরি করা যাবে না। 1500 টাকা কেজি চেয়েছিল, করকরে নগদে 300 টাকা। খুশি হয়ে 100 টাকা আরো বেশি দিলাম। যাই রে। ভেলা কাকা জ্যান্ত ইলিশ কিনেছে পাঁচু। দেখেন গে, পুঁটি মাছ কিনে ইলিশ বলে চালাচ্ছে। পাঁচু চলে আয়। কেন? বলেছি না আমি ইলিশ খাবই। হয়ে গেল, চল রে। ট্যাংরা মাছের 3 টুকরো করে খায়, সে খাবে ইলিশ। হরি বল। কেমন প্ল্যানিং দিলুম বল একবার, বল। দারুণ! বলতে মামা, ব্যাপারটা একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? হোয়াট বাড়াবাড়ি? পাঁচু, ইলিশ খাওয়ার জন্য আমি বাড়াবাড়ি, আড়াআড়ি, তাড়াতাড়ি সব করতে পারি। জানি না কি আছে কপালে। গিন্নি, মাছগুলো ঠিক মতো রেখেছো তো? সে রাখবো না কেন, হাড়িতে নোড়া চাপা দিয়ে রেখেছি। পাড়া প্রতিবেশী জিজ্ঞেস করলে বলো জোড়া ইলিশ এনেছি। আমি কিন্তু সবাইকে তাই বলেছি, মনে থাকে যেন। হ্যালো, আমি মেছো ভূত, ইলিশ খাই। ভূত হালুম করছে। হ্যালো, ইয়ে মানে হাউ মাউ খাও, ইলিশের গন্ধ পাও। ওরে বাবা গো! চল পাঁচু, কাজ হয়ে গেছে। হাউ মাউ খাও, হাড়ির ভিতর থেকে ইলিশের গন্ধ পাও। ইলিশ! ওরে বাবা গো! ও বাবা গো! ইলিশে কামড় দিয়েছে গো! বাবা গো! এটি হাড়িতে তো দুটো শিঙি মাছ। কে রে গিন্নি, কি হয়েছে? গেলাম গো! এ কি, কে রে তোরা? পালা বেন্টি, পালাই রে! একই হালুম, ইলিশ ভূত, আপনার ইলিশগুলো শিঙি মাছ হয়ে গেছে ভেলা কাকু। তোর মজা আমি দেখাচ্ছি, দাঁড়া। ওরে বাবারে! ওই ভেলা কাকুকে আমি ছাড়বো না পাঁচু। বেটা বেটা 2 পিস শিঙি মাছ কিনে জোড়া ইলিশের গপ্প দিয়েছে। আর আপনিও ওনার গপ্প গপ গপ করে খেয়েছেন। ওই ভেলা কাকুর স্বভাবটাই হলো এমন, সব কিছুতে রং সইরে বলে। সারা গলতপুর জানতো ভেলা কাকু শহরে স্টিমার চালাতো। পরে জানা গেল ওই সালতাপাড়ার খালে মাথা পিছু 10 টাকা নে ভেলা ঠেলে নৌক পারাপার করে। সেই থেকেই ওনাদের সবাই ভেলা কাকু বলি ডাকে। তা বলে শিঙি মাছকে ইলিশ মাছ বলবে? ওকে আমি দেখছি, ও দেখছি আমার থেকে মানে ডেঞ্জাস্টিক টাইপের লোক। ওরে বর্ষাকালটা চলি গেলে আর তো ইলিশ পাবে না। খেপা তোর ইলিশ খাওয়া হলো না রে, হলো না।
পাঁচু চল এখান থেকে, নড়া আবার এই কাটা ঘায়ে নুনের চিটে মারছে। চল চল বলছি। হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি যাচ্ছি। এই চল রে তোরা। হ্যাঁ হ্যাঁ চলো চলো। আমার দিদিবান মেসো ভূতের গপ্প শুনি ভূত সেজেছে, ইলিশ রেখেছে হাড়িতে আর ভূত ঢুকেছে বাড়িতে। হরি বল। ওরে বাবা গো, ও বাবা গো, ও কি ব্যথা করছে গো পিসিমা, ও বাবা। শিঙি মাছের কাঁটার ঘা, ব্যথা তো হবেই। একটু ইলিশ খাওয়ার জন্য তুই এমন পাগলামি করলি গুলটে, আজ যদি আমাদের সেদিন থাকতো রে। ইলিশ খেতে না পারি, ইলিশের কাঁটার ঘা যদি খেতুম তাও এত কষ্ট পেতুম না, তা বলে শিঙি মাছের। তোর এত ইলিশ খেতে ইচ্ছে করছে, দাঁড়া দেখি রাতে ব্যবস্থা করতে পারি কিনা। কি রাতে ইলিশ করবে পিসিমা? ইয়াহু! ব্যথা কমে গেছে, ব্যথা কমে গেছে। যাই পাঁচুদেরকে গিয়ে বলি। পাগল একটা। দেখ আমার ব্যথা কমে গেছে। পিসিমা আজ রাতে ইলিশ মাছ ভাজা, সর্ষে ইলিশ, দই ইলিশ, সব 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 রাখবে বলেছে। বাবা, ইলিশ মাছটা কত বড় হবে গুলটে মামা? বলেছিলাম না আমার দাদু খড়দা থেকে ইলিশ আনতো, এবারেরটা চাকদা থেকে আনবে মনে হয়। চাকদার ইলিশ 10-12 কেজির নিচে হয় না। বাবা, ওটা ইলিশ মাছ নাকি তিমি মাছ? ভেন্ডি, মুখ সামলে কথা বলে দিচ্ছে। অন্যের ভালো সহ্য করতে পারিস না না? আমাদেরকে খাওয়াবে না? চিন্তা করিস না, ওই ইলিশের ডিমগুলো গজাদার বাগানে যে পুকুরটা আছে ওখানে ছাড়বো। ওই পুকুরে ইলিশ চাষ করব। পুকুরে এত বড় ইলিশ মাছ হবে গুলটে মামা? পোনা ইলিশ তো হবে, তখন তোরা যত ইচ্ছে খাবি। বড় ইলিশ বড়দের খেতে হয়, ছোট ইলিশ ছোটদের, জানিস না? বলছি তো পুকুরে কখনো ইলিশ হয় না। তাহলে ডিমগুলো অ্যারোকিয়ামে ছাড়বো, সেখানে দেখবি ডিম ফুটে কত চারা ইলিশ বেরোবে। তোদের আমি চারা ইলিশ হলেও খাওয়াবো, এই তোদের বলে গেলুম। এবারেরটা আমাকে খেতে দে ভাই ঠুকন, এখান থেকেই গন্ধ পাচ্ছি। ঠিক আছে ঠিক আছে, তুমি একাই খাও, আমরা লোভ দেব না। ওরে দাঁড়া, আমি বরং চট করে নরাকে গিয়ে সুখবরটা দিয়ে আসি, বুঝেছিস? ও বাচুদা, এরুকিয়াম কি গো? অ্যাকোরিয়াম, অ্যাকোরিয়াম। জয় গুরু, তুমি সেরা, তুমি সেরা। পিসিমা, পিসিমা, আরে পিসিমা তাড়াতাড়ি এসো, খুব খিদে পেয়েছে। এই তো আসছি রে বাবা, আসছি। সন্ধে 7টা থেকে তোর খিদে পেয়ে গেছে। আরে রান্নাটা তো করতে দিবি। দাও 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 দাও। কি ইলিশ মাছ কোথায়? এই নে, এটা কি? কচুর শাক ইলিশ মাছের মাথা দিয়ে রেঁধেছি। বাজারে গিয়ে বাজার থেকে ইলিশ মাছের মাথাটা নিয়ে এসেছি। জানিস এটার জন্য ভজা 10 টাকা নিয়ে নিল। হোয়াট? কচু শাক? হ্যাঁ রে, খেয়ে দেখ, পুরো মাথাটাই তোকে দিয়েছি। কেমন পাকা ইলিশের গন্ধ বের হচ্ছে। হ্যাঁ, সর্ষে ইলিশের বদলে কচু ইলিশ। কি করবি বল, ইলিশ যে বড় লোকই মাছ রে, সবার কপালে জোটে না। বাজারে গরিব ইলিশ ওঠে না পিসিমা। দূর পাগল, খেয়ে নে দেখি। আমি রান্নাঘরটা ততক্ষণে গুছিয়ে আসি। একেই বলে ইলিশের স্বাদ কচুতে মেটানো। আই লাভ ইউ পিসিমা। ভাবছি এবার ভোটে দাঁড়াতেই হবে। কেন তুমি ভোটে দাঁড়াবে কেন? ভোটে জিতলে সবার প্রথমে ইলিশের দাম 5 টাকা কেজি করে দেব। আমার দলের চিহ্ন হবে ইলিশ মাছ। ঠিক বলেছিস, মানুষ গন্ধে ভোট দেবে রে, গন্ধে ভোট দেবে। খবর আছে, খবর আছে।
হোয়াট খবর, ভালো না খারাপ? ওই আতাপাড়ার জোড়াসংঘ মাঠের পুকুরে মাছ ধরার প্রতিযোগিতার আয়োজন করেছে। কি বলছিস কে? মাছ ধরার প্রতিযোগিতা? হ্যাঁ, যে সব থেকে বড় সাইজের মাছ ধরতে পারবে সে নগদ 2000 টাকা পুরস্কার পাবে। পাঁচুরে, এবার আমি মাছ দিয়ে মাছ তুলবো। ইয়ে সে তো কাঁটা দিয়ে কাঁটা তোলে জানি। তুমি কি বলতে চাইছো বলো তো উল্টে মামা? আমি ওই প্রতিযোগিতায় মাছ ধরবো, তারপর পুরস্কারের 2000 টাকা দিয়ে ইলিশ কিনবো। এইবার খারাপ খবরটা শোনো গুলটে মামা, ওই প্রতিযোগিতায় নাম দিতে গেলে 500 টাকা লাগবে। আহ, আহ, লাটের পুকুরের মাছ? কোন লাটের যে 500 টাকা লাগবে? ওসব জানি না, লাটের পুকুর তো দেওয়াল দিয়ে ঘেরা, যে 500 টাকা দেবে সেই ঢুকতে পারবে, এটাই জোড়া সংঘের নিয়ম। যা শুরুতেই সে কভি নেহি। দরকার হলে আমি দেওয়ালের বাইরে থেকে বর্ষি ফেলবো। অত বড় বড়শি তুমি পাবে কোথায়? আমার একটা চেঙ্গালিয়ান বর্ষি আছে। আরে চ্যাঙ্গালিয়ান বর্ষি আবার কি? সময় হলেই দেখতে পাবি। কালকেই কিন্তু প্রতিযোগিতা, সকাল 10টা থেকে। ঠিক আছে ঠিক আছে, কাজে লেগে পড় তোরা। আমাকে একটা বড় ঝুড়ি, লম্বা দড়ি আর একটা শক্ত দেখে ডাল এনে দে দেখি। এগুলো দিয়ে কি হবে? চেঙ্গালিয়ান বর্ষি তৈরি হবে। আরে দেখতে যা এবার কি হতা হ্যায়। উল্টে মামা। দেখছো তো গেট বন্ধ, সামনে পাহারা। আরে প্রতিযোগিতা শুরু হয়ে গেছে গুলটে মামা। হোক গিয়ে, বড় মাছটা আমি ধরবো। দেওয়ালের পাশ দিয়ে বর্ষি ফেলতে পারবে না, দেখেছো তো বোমা সঙ্গের ভলেন্টিয়ার গুলো কেমন ঘুরছে। আমার সাথে পেছন দিকটায় চল। হ্যাঁ তাই চলো তাই চলো। পুকুরটা দেখছি দেওয়াল থেকে অনেক দূরে। এপার থেকে ঝুড়ি ছুড়লে ওপারে পুকুরে গিয়ে যদি না পারে? পাঁচু, ওটা ঝুড়ি নয়, চ্যাঙ্গালিয়ান বর্ষি বল। বর্ষের ঝুড়ি যদি পুকুরে গিয়ে না পড়ে তখন কি করবে? তার থেকে বাড়ি ফিরে যাই চলো। কভি নেহি। তাহলে এখানে দাঁড়িয়ে করবেটা কি? পেয়েছি পেয়েছি, উপায় পেয়েছি। কি উপায়? ওই দেখ পাঁচু, ওই দেখ। ওটা তো একটা গাছ। ওরে ক্যালটা বুলাস বলো তো পাঁচু, ওটা গাছ দেখছিস? গাছের ডালটা দেখছিস না? ডালটা কেমন বিনা টিকিটে পাঁচিলের ওপারে চলে গেছে। মানে ভেরি ইজিক্যালি সোজা। আমি ওই গাছ বেয়ে উপরে উঠছি, তারপর ওই ডাল বেয়ে ভেতরে, তারপর ওই ডালে বসে ঝুপ করে জলে ঝুড়ি ফেলবো। ঝুড়ির যা সাইজ, বড় মাছটা এত বড় জায়গা পেয়ে ঝুড়িতে চেপে বসলে মারবো এক টান, ব্যাস মাছ আমার কবজায়। জয় গুরু। ব্যাপারটা কিন্তু অত সহজ নয় গুলটে মামা। হ্যাঁ, এর থেকে অনেক কঠিন কাজ তোদের এই লিডার করে দেখিয়েছে, সেটা ভুলে যাস না। তারপর সেই কঠিন কাজের পর তোমার কি কঠিন অবস্থা হয়েছিল, তুমিও সেটা ভুলে যাও না গুলটে মামা। পাঁচু, এই ভেন্ডিটাকে বারণ করে দে, আমাকে আবার কাঁটার খোঁচা মারলো। আমার মাথায় রোগ চেপে গেছে, মাছ আমি ধরবই। এই ধর বড়শিটা। আমি আগে গাছে উঠছি, তারপর আমাকে দিবি। ইলিশ আমি খাবই। গুলটে মামা, গুলটে মামা যা। এই নাম 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 নাম। ভেন্ডি রে, ডাল ভাঙকে পড়ে গিয়া। মাছ মাছ। তুই ওঠ আগে, তারপর দেখ তোর অবস্থাটা কি করি। পাঁচু রে, বাঁচা।
বাবা রে, আমি যে আর হাঁটতে পারছি না রে ভাইটু। বারবার বলেছিলাম এসব কেস করো না। ওই গাছের ডালটা এত নরম ছিল বুঝিনি তো। এখন বোঝো ঠেলা, মাছ ধরার বদলে সবাই মিলে তোমাকে ধরে ঠেঙালো। আমি আর ইলিশ মাছ খাবো না রে। তাহলে তুমি কি খাবে গুলটে মামা? গরিবের চারা পোনা। গুলটে মামাকে আরে বাবা রে। গুলটে মামা, ব্যাপারটা কি গো? আজকে তুমি আমাদের এই আড্ডা চড়ার মাঠে বসালে? আজ আমি তোদের আমার লেখা একটা রূপকথার গপ্প বলবো। তুমি গল্প লিখতে পারো গুলটে মামা? সে অনেক অনেক বছরের অভ্যাস রে। বাজারে রাজা রানীর যেসব রূপকথার গপ্পগুলো চলছে সেগুলো তো সব আমারই লেখা। জয় গুরু, তুমি চালিয়ে যাও গুরু। ইরি বাস, তাই বুঝি? বলো বলো, শুনি শুনি, তুমি কেমন গল্প লিখতে? আরে আমার জীবনটাই তো একটা 736 পাতার গপ্পের বই রে। সেই বই থেকেই তো আজ আমি তোদের একটা গপ্প শোনাতে চলেছি। বলো বলো, শুনি শুনি। গপ্পটার নাম হলো এক রাজার 14 রানী। লেখক শ্রীমান গুলটে চারণ গুহ। নমস্কার। এইটুকু গল্প নাকি? কেন পাচু, গলতপুরের একটা বড় সাইজের অশিক্ষিত বলদ? এটা তো সবে শুরু শুরু রে। তুমি শুরু করো গুলটে মামা। অনেক 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 বছর আগে একটা রাজা ছিল। সেই রাজাটার 14টা রানী ছিল। বাবা, এই এতগুলো রানী? রূপকথার গপ্পে কোন রাজার একটা রানী হয় বলে শুনেছিস টালটা বুলাস ঘটন? না তো না তো। তবে রাজার তো 14টা রানী ছিল, আর সেই 14টা রানীর মোট 42টা ছেলে ছিল। বাপরে, 42 জন সন্তান! সন্তান নয়, ছেলে ছেলে, বয় বয়। অনেক পুরনো রূপকথা তো, তাই অনেকগুলো ছেলে রেখেছি। তারপর? একদিন হলো কি, ছেলেগুলো দল বেঁধে রথের মেলায় গেল। রূপকথার গল্পে রথের মেলা? এই প্রথমবার শুনলাম গো গুলটে মামা। ওই রাজার রাজ্যে রথের মেলা হলে তাতে তোর কি ফুটকাটা বলদ ঘটন? ঘটন, তুমি বলে যাও গুলটে মামা, বলে যাও। তারপর কি হলো? রথের মেলার ওই ভিড়ে গেলে যা হওয়ার তাই হলো। মেজরানীর 6টা, সেজরানীর 9টা, কেজরানীর 5টা, 9 রানীর 8টা, 12 রানীর 7টা, আর 14 রানীর 4টে ছেলে হারিয়ে গেল। বাবা, এই এতগুলো ছেলে একসঙ্গে হারিয়ে গেল? বললাম না, মেলায় খুব ভিড় ছিল। তারপর কি হলো? তাহলে রাজার টোটাল কটা ছেলে একসঙ্গে হারালো বল দেখি ভেন্ডি? মোট কটা ছেলে হারালো? এই রে, গুনিনি তো। গপ্প শোনায় কোনো মন নেই তোর? এই পাঁচু, তুই বলতে পারবি? মানে তা প্রায় 40টা তো বোধহয় হবেই। 42টার মধ্যে 40টাকেই হারিয়ে দিলি, তাহলে গপ্পের আর থাকলোটা কি? আর গপ্প বলা যাবে না তোদের। আচ্ছা দাদা ভাইয়েরা, এখানে গুলটে শরণ গুহ বলে কেউ থাকেন? এ কি থাকেন মানে? অলরেডি আপনার সামনে দাঁড়িয়ে আছেন। আপনার নামে একখান চিঠি আছে, এই নিন। চিঠি আমার নামে? অনেক দিন ধরে ভাবছিলাম আমার নামে একটা চিঠি আসবে। মনটা কেমন চিঠি 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 করছিল। দেখলি চলে এলো। থাঙ্কু দাদা, থাঙ্কু। চিঠিটা দিতে এই মাস হাটেক একটু দেরি হয়ে গেল। ঠিকানা খুঁজে পাচ্ছিলাম না, তারপর অনেককে জিজ্ঞাসা করে আপনার কাছে পৌঁছলাম। যাক, এবার তাহলে যাই আমি। ঠিক আছে। কে চিঠি পাঠালো গুলটে মামা? কি লেখা আছে? পড়ো পড়ো গুলটে মামা। ইস্তাবলিশের রাজা তো আমাকে চিঠি পাঠাতো। দেখি কি লিখেছে। সেনের এই পাঁচু, তুই পড় তো। চোখে বাংলা লেখা আজকাল কিছুদিন ধরে কম দেখছি। দাও। স্নেহের গুলটে চরণ, ব্যারিস্টারি করে সারা জীবনে প্রচুর টাকা কামিয়েছি, সম্পত্তিও কিছু কম করিনি। এই সব কিছুই সম্ভব হয়েছে তোমার বাবার জন্য। তোমার বাবার এই ঋণ না শোধ করতে পারলে আমার আত্মা শান্তি পাবে না। তাই আমার জীবনের শেষ সম্পত্তিটুকু আমি তোমাকে দিয়ে যেতে চাই। তুমি যত শীঘ্র পারো
ঘরঘটিয়া গ্রামে চলে আসো, ইতি ব্যারিস্টার সর্বেশ্বর সাঁতরা। এসবের মানে কি রে পাঁচু? গুলটে বাবা, তুমি সম্পত্তি পেতে চলেছ। আমার শরীরটা কেমন কাঁপছে রে, আমি যে হঠাৎ বড় লোক হয়ে গেলাম রে। ওরে বাবা গো, এবার আমার কি হবে রে? আমাকে ধর তোরা, আমাকে ধর। ধরছি এখনই বেশি কাপাকাপির দরকার নেই, তুমি আগে পিসিমাকে গিয়ে ঘটনাটা বলো। দিনকাল খারাপ, বলা যায় না কে কোন মতলবে তোমাকে এই চিঠি লিখেছে। সবকিছুর মধ্যে মতলব খোঁজার অভ্যেসটা বন্ধ কর পাঁচু। আমি আজকেই ঘরঘটিয়ায় যাব। নড়ার দোকানে তোরা যা, আমি ওইখানেই আসছি। আর দেরি করা যাবে না। আরে না, আমি গেলুম রে। কেসটা কি হলো? ঘরঘটিয়ায় গেলেই জানা যাবে। চল দেখি নরদার দোকানে। যাক, সম্পত্তি পেলি পারি আমার ধার বাকিগুলি সব মিটোয় দেবেন গুলটে বাবু। নরা রে, তোর মনটা এত ছোট কেন রে নরা? শুধু ধার বাকি না রে, আমি ভাবছি তোর দোকানে একটা ফ্রিজ বসিয়ে দেব। বলতে মামা, পিসিমা কি বললো আগে বলো। ওরে পাঁচু রে, পিসিমা আবার কি বলবে? বললো আমার বাবা ছিল ঝাঁদরেল গুফো দারোগা, তার সঙ্গে উকিল ব্যারিস্টারের সম্পর্ক তো থাকতেই পারে। বাবা কাকে কখন কি টাকা পয়সা দিয়ে সাহায্য করেছিল সে খবর কি পিসিমা জানে নাকি? তবে আমার বাবার নাকি এমন দান ধ্যান করার অভ্যেস ছিল অনেকটা আমার মতো। তবে সম্পত্তি না পাওয়া পর্যন্ত কিন্তু তুমি কাউকে কিছু বলো না গুলটে মামা। না বললে যে আমার শান্তি হচ্ছে না রে। নরা, তুই হেড স্যারকে বলিস আমি ওনার ওই স্কুল বাড়িটা কিনে নেব। ওটাই হবে আমাদের ক্লাব ঘর। আমাদের আড্ডার 1 নম্বর শত্রুটা ওই হেড স্যার নটু বাবু। ওকে পথে না বসানো পর্যন্ত আমার শান্তি হবে না। দেখবেন গুলটে বাবু, এই করতে গিয়ে আপনি না আবার মাঠে বসে পড়েন, সামনে ফুটো থালা নে। নরা, উল্টে মামা, নরাদা তো ঠিকই বলেছে। এবার অন্তত তুমি সাবধান হয়ে যাও। আগে তুমি দেখো কি সম্পত্তি পাচ্ছ, তারপরও সব ভাবা যাবে। ব্যারি ওই ব্যারি ব্যারিস্টার। হ্যাঁ, ব্যারিস্টারিং করলে কত টাকা রোজগার হয় জানিস? আমার দাদুর তাহলে কত টাকা সম্পত্তি হবে ভাবতে পারছিস? ওরে বাবা, আমি তো ভাবলেই কেমন জানি কেঁপে কেঁপে উঠছি। তোমার দাদু আবার কে? কেন? সর্বঈশ্বর সাঁতরা মশাই আমার বাবার বন্ধু। আমার দাদু হবে না তো কি তোর দাদু হবে? হিংসুটে বলদ ভেন্ডে। যাক কলা, বাবার বন্ধু দাদু হবে কোন আইনে? তাহলে বাবার বন্ধু কি বাবা হবে? নিদেন পক্ষে কাকা যেটা হতে পারে। টাকা থাকলে যা ইচ্ছে তাই হয় রে, বুঝেছিস না? এই যেমন আমার এক্ষুনি ইচ্ছে করছে এই গ্লাসটা তুলে ভেঙে দিতে। টাকা না হওয়ার আগে গেলাসটা ভেঙে দিলেন। গেলাসের দাম 100 টাকা, 12 আনা পয়সা এক্ষুনি ক্ষতিপূরণ দেন বলি দিচ্ছি। বড় লোকদের সঙ্গে মেজাজ নিয়ে কথা বলবি না কিন্তু, কথা বলবি না বলে দিচ্ছি নরা। বেশ করেছি, গেলাস ভেঙেছি, দরকার হলে আরো ভাঙবো, তারপর আবার কিনবো, আবার ভাঙবো, কিনবো ভাঙবো, কিনবো ভাঙবো, কিনবো ভাঙবো। পাঁচু ভাইপো, রেকর্ড ভেঙে গেছে গো। ও গুলটে মামা, গুলটে বাবা, ভেঙে দেবো আমি সব। সম্পত্তি পাবে শুনেই গুলটে বাবুর তার কেটে গেছে। পেলি পর তো ওনারে আর রোকা যাবে না গো পাঁচু ভাইপো। আমি ভোটে দাঁড়াবো। এই খেয়েছে, আপনি আগে শান্ত হয়ে এক জায়গায় দাঁড়ান দিগিনি। খবর আছে গুলটে মামা। স্টেশনের মাস্টার বললো আজ বিকাল 5:26 একটা ট্রেন আছে, সেটা ঘরঘটিয়ায় যায়। আজই আমি ঘরঘটিয়া যাব। ওনারে আপাতত স্যাংদোলা করে বাড়িতে নিয়ে যাও পাঁচু ভাইপো। তোকে আমি চ্যাংদোলা করে ঘোরাবো না, সম্পত্তিটা পেতে দে। চল তোরা, আজকের বিকেলের ট্রেনেই আমি ঘরঘটিয়া। বিয়ে ঠিক হয়েছে কালু সেনের, আর উনি চললেন টোপর কিনতে। হরি বল। সর্বেশ্বর বাবু বিশাল বড় উকিল ছিল, তারে ওই ঘরঘটিয়ায় সবাই মনে রেখেছে বাবু। উকিল ছিল মানে?
রিটায়ারিং করে গেছে, এত কম বুঝিস কেন পাঁচু? আজকে তো আর ফিরবার কোনো ট্রেন নেই বাবু। দরকার হলে থেকে যাব। সম্পত্তির ব্যাপার, অনেক সই টই করতে হবে, সময় লাগবে। সাবধানে থাকবেন বাবু, অনেক পুরনো বাড়ি তো। বাড়িটার কত দাম হতে পারে ভাই? আমার কিন্তু খুব ভয় করছে গো গুলটে মামা। কাকে নিয়ে এসেছিস রে পাঁচু? চল দেখেই ভেতরে যাই। কাউকেই তো দেখতে পাচ্ছি না গো গুলটে মামা। আপনারা ভেতরে ঢুকে যান। কে? বাবু আপনাদের চিঠি দিয়ে ডেকেছে বুঝি? ইয়ে মানে তাহলে ভেতরে যান, বাবু আপনাদের জন্যই তো অপেক্ষা করছে। গেট তো খুলে গেছে, যান ভেতরে যান, পাচুদা গো, যান বলছি। মানে এই তো যাচ্ছি। এই তোরা চল রে, চল। আপনি আজ কি এই গোলটে মামা, লোকটা কোথায় গেল? কোথায় গেল মানে? উল্টে মামা বাড়ি চলো, এই বাড়ির ভেতরে ঢুকে কাজ নেই। মানে এত টাকার সম্পত্তি কি করবো রে পাঁচু? গোলটে মামা চিঠি দিয়ে যখন ডেকেছে, ভেতরে ঢুকেই দেখা যাক না। তাছাড়া এখন তো আর ফিরবার ট্রেনও পাবে না। সেটা ঠিকই বলেছিস। চল তাহলে ঢুকি। পুরো অন্ধকার। দাদু ঘুমিয়ে পড়েছে মনে হয়। এসো হে গুলটে। সব্যেশ্বর দাদু। তোমরা দেখছি বেজায় ভয় পেয়েছো। ইয়ে মানে দাদু, হ্যাঁ। তা তুমি বুঝি গুলটে চরণ? আগে ছেলেবেলায় তুমি তো অনেক মোটা ছিলে হে গুলটে চরণ। মানে আগে স্যার, মানে দাদু, ওই যে ডাইটি করতে করতে তো আমি এরকম রোগা হয়ে গেছি। আমি খুব কম খাই। বোঝো কাণ্ড, এখন দেখছি কম খাওয়াটা একটা ফ্যাশন। আমাদের সময় কিন্তু এসব ছিল না। তা তো নিশ্চয়ই। তুমি কবে মোটা ছিলে গো গুলটে মামা? কতন মানে ওই সম্পত্তির ব্যাপারটা বলছিলাম কি দাদু। সম্পত্তি তো আমার কম ছিল না বাপু, প্রায় 500-600 বিঘে জমি। পাঁচুরে, এই ঘর ঘটিয়ায় গোটা 10 বাড়ি। ও পাঁচুরে, তারপর ধরো ব্যাংকে নগদ 1,05,000 টাকাও ছিল। ওরে বাবা, ও মা গেলুম রে। এসব তোমার বাবার জন্যই হয়েছে। সেদিন যদি তোমার বাবা আমার পাশে না দাঁড়াতেন, তাহলে কি আর আমি ওকালতি পড়তে পারতাম না ব্যারিস্টার হতে পারতাম? ঠিকই তো বাবা তো খালি লোকজনকে ব্যারিস্টারই পড়াতো। তা তুমি কত দূর পড়াশুনো করেছো শুনি? অনেক দূর দাদু, অনেক দূর। তবে আমি অবশ্য ব্যারিস্টারই পড়িনি, আমি মাস্টারি পড়িয়েছি। বিলিটি মাস্টারি। বাহ, বেশ ভালো। তাহলে সম্পত্তিগুলো কিভাবে আপনি দেবেন দাদু? মানে এত জমি, এতগুলো বাড়ি, এত টাকা, মানে একসঙ্গে নেব কেমন করে? সেসব কিছু কি আর আছে এখন? এই মানে তাহলে আপনি আমাকে ডাকলেন কেন? ধার দেনায় সবই গেছে। উল্টে মামা বাড়ি চলো। কে হে ছোকরা তুমি? তোমরা এসেছো আমার ইচ্ছায়, যাবেও আমার ইচ্ছায়। মানে ঠিকই তো ভেন্ডি, বড়দের সামনে এমন করে কথা বলতে হয়? চুপ করে যা। তবে তোমার বাবার সম্পত্তি আমি আগলে রেখেছি হে। দেখেছিস, বললাম না দাদু খুব ভালো, খালি সম্পত্তি
আগলে রাখে। তা দাদু, তবে সেটাই আমাকে দিন। সেই সম্পত্তি হলো আমার কাছে সবচেয়ে দামি, মূল্যবান, তার অনেক দাম। অনেক দাম? পাচুরে, শুনেছিস? দাদু, দাদু কোথায় আছে সেই সম্পত্তি? ওই যে ওইখানে আমি যত্ন করে রেখে দিয়েছি, ব্যবহার করি না। ওই 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 সিন্ধুকে? না না, ওই তো ওটার উপরে। উপরে? উপরে তো হ্যারিকেন। ওটা নিয়ে এসো দেখি। ইয়ে মানে এই যে নিন, এটা জ্বালাবেন বুঝি? না না, এটাই হলো আমার সেই মূল্যবান সম্পত্তি, তোমার বাবার দেওয়া এই হ্যারিকেন। পাচুরে, হাতে হ্যারিকেন ধরিয়ে দিল রে। সেই সময় তোমার বাবা যদি এই হ্যারিকেনটা না দিত, তাহলে আমি পড়াশোনাই করতে পারতাম না। খুব গরিব ছিলাম আমরা। এই হ্যারিকেনের আলোতেই আমি ব্যারিস্টারি পাশ করি। এটা রাজার দরকার নেই, তাই তোমাকে ফিরিয়ে দিলুম। এত দূর থেকে চিঠি দিয়ে ডেকে এনে আমার হাতে হ্যারিকেন ধরিয়ে দিচ্ছেন। আমি আপনার নামে মানে মামলা করব, মামলা। আমাকে আর পাবে কোথায় হে গুলটে? আজ যে আমার আত্মা মুক্তি পেল। আমার আত্মা শান্তি পেল, আমার আত্মা শান্তি পেল। আমি কালকেই বুঝেছিলাম যে আবার বিপদ হতে যাচ্ছে, তাই গ্রাম থেকে লোকজন নিয়ে আপনাদের উদ্ধার করতে আসলাম। তখনই তো দেখলাম আপনারা দৌড়ে ওই বাড়ি থেকে বেরিয়ে আসছেন। তুমি কালকেই বললেন না কেন ভাই? আপনারা কি তখন বিশ্বাস করতেন? এর আগে তো কেউই করেনি। সম্পত্তি পাওয়ার লোভে তখন ভয় ডর মাথায় ওঠে। তার মানে আমাদের আগে অন্যরাও ভুতুরে চিঠি পেয়ে কতজন যে বিপদে পড়েছে। ব্যারিস্টার বাবুর সম্পত্তি তো কিছু কম ছিল না, কিন্তু নিজের ধার দেনায় সব হারিয়ে কর্তা বিনা চিকিৎসায় মারা গেলে। আমার হাতে হ্যারিকেন ধরিয়ে দিল রে, হ্যারিকেন ধরিয়ে দিল, হ্যারিকেন ধরিয়ে দিল। বাবা গো, ও পিসিমা, উল্টে মামা আমার হাতে হ্যারিকেন ধরিয়ে দিল। এত বড় সাহস, আমার হাতে হ্যারিকেন। পাঁচু ভাইপো, গুলটে বাবুর মাথাটা মনে হয় ওই হ্যারিকেনের তাপে আরো গন্ডগোল হয়ে গেছে গো। তাই তো দেখছি গো। পিসিমাও খুব খচে গেছে, নিজের বাড়ির হ্যারিকেনটাও গুলটে মামা ভেঙে দিয়েছে আজকে। গুলটে মামা এখন চারিপাশে শুধু হ্যারিকেনই দেখছে। হ্যারিকেন! এই নেন গুলটে বাবু, এক গ্লাস চা খেয়ে মাথাটা ঠান্ডা করেন দিনি। নরা, তুইও আমাকে হ্যারিকেন দিচ্ছিস? আরেকটা গেলাস গেল। পাঁচু ভাইপো, ওনারই এক্ষুনি বলাই ডাক্তারের কাছে নিয়ে যাও, নয়তো তোমাদের কেউ হ্যারিকেন ভেবে ভেঙে ফেলে দেবে কিন্তু। হ্যারিকেন, হ্যারিকেন, হ্যারিকেন! গুলটে মামা চলো চলো চলো। সব হ্যারিকেন আমি ভেঙে দেবো, সব হ্যারিকেন ভেঙে দেবো। ঠিক আছে, ঠিক আছে, চলো এখন। এই হ্যারিকেন ভাঙা রোগটার নাম কি গো পাচুদা? বলাই ডাক্তারের কাছে বলি গিয়ে আগে। হ্যারিকেন একটা অত্যন্ত বাজে জিনিস। আরে নটা দানা টিভি মাথায় করে কোথায় যাচ্ছে? হ্যারিকেন মাথায় নিয়েছে? কোথায় কোথায় দেখি?
এমনিতেই আমার টিভিটা খারাপ হয়ে গেছিল, তুই পুরোটাই দিলি। এটা কি করলে তুমি? আমার টিভির দাম দে। বলতে বাবা পালাও। বেশ করেছি, ভেঙেছি। আবার কোথায় হ্যারিকেন? আবার হ্যারিকেন আমাকে খুঁজে বার করতে হবে। হ্যারিকেন ভাঙবো। তুমি কি শুরু করেছে বলো তো উল্টে মামা? আমি হ্যারিকেন ছাড়া কিচ্ছু দেখতে পাচ্ছি না রে, কিচ্ছু দেখতে পাচ্ছি না। আমাকে কি হ্যারিকেন দেখছো? এই যে ছেলেপিলের দল, ভালোই হলো দেখা হয়ে গেল। কেন নিমাইদা? আমার মেয়ের বিয়ে ঠিক হয়েছে, ছেলের বাড়ি থেকে লোকজন আসবে পাকা কথা বলতে। তোমরা তো সব সময় রাস্তার মোড়েই থাকো, আমার বাড়িটা একটু চিনিয়ে দিও তো। ঠিক আছে রে ভাইদা। নিমাইদা, আপনিও হাতে হ্যারিকেন ঝুলিয়েছেন? কবে নাহি হ্যারিকেনের গোষ্ঠী ষষ্ঠী পুজো করবো। পালাও পাচুদা। দেখাচ্ছি তোকে হ্যারিকেন। হ্যারিকেন নিভে গেছে নটাদা। আমার টিভি ভেঙেছিস হতচ্ছাড়া। উরে বাবা গো। এবার যদি হ্যারিকেনের ভূত নামে। সব দাঁতগুলো পড়ে গেল। নেমেছে। চলে বা। যাক বাবা, চোরকে হ্যারিকেনের ভূত ঘর থেকে নেমে গেছে। আমি আর সম্পত্তি চাই না রে ভাই টুগন। তাহলে তুমি এখন কি চাও? আমার দুই গালে হ্যারিকেনের শেক দিতে চাই। উল্টে মামা কি জয়! উরে বাবা রে, গেলুম রে।